এই সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এই আজকে গত ক্লাসে একটা প্রশ্ন লিখেছিলাম, মনে আছে? হ্যাঁ, ওই প্রশ্নটার আনসারটা বলবো এবং বুঝিয়ে দেবো। দেখো এদিকে দেখো, কথা বলিও না। লাস্ট ক্লাসে কোশ্চেনটা ছিল, দেখো এই কথা নাই, লাস্ট ক্লাসে কোশ্চেনটা ছিল সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশেষিত হয়, কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশেষিত হয় না কেন? এটাই তো ছিল। তার আগে বেসিক কতগুলো লিখে গতকালের প্রশ্ন ছিল এরকম, দেখো এই কথা নাই, সিলিকন টেট্রাক্লোরাইড কি হয় বলো? আদ্র বিশ্লেষিত হয়, বিশ্লেষিত হয়, কিন্তু কি বলো বলো, কার্বন টেট্রাক্লোরাইড কি হয় না বলো? আদ্র বিশ্লেষিত হয় না। বিশ্লেষিত কি হয় না বলো? হয় না, আদ্র বিশ্লেষিত হয় না। হয় না কেন? যে হয় না কেন, এটা তো প্রশ্ন ছিল। আচ্ছা এখন একটু বেসিক লিখবা, বেসিক লিখে তারপর তোমরা পুরোটা লিখবা। দেখো এদিকে দাও, একই কথা তো, একই কথা তো, মানে আগে পরে আর কি, বুঝো নাই? একই কথা তো, কোনো সমস্যা নেই, তোমরা যেটা লিখছো সেটাই থাকুক, অসুবিধা নেই। আচ্ছা এবার সবাই একটু দেখো এদিকে দেখো, বেসিক, প্রথমে বেসিক দাও, বেসিক। আচ্ছা তোমরা ফাজানের নীতি নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে একটু করে? যে আয়নিক যৌগে কি বৈশিষ্ট্য? সমযোজী বৈশিষ্ট্য। এই আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য কখন হবে বলো? পোলার আয়ন হলে কি হলে বল? পোলার আয়ন হলে কি হয় বল? আয়নিক যৌগ কি হয় বল? সমযোজী। এই বল, পোলার আয়ন হলে কি হয় বল? আয়নিক যৌগ কি হয় বল? কখন হয় বলতো? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য কখন হয় বলো? ইলেকট্রনের ক্যাটায়নের চার্জের ঘনত্ব বেশি হলে কি বল? বল ক্যাটায়নের চার্জের কি হলে বল? একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্টটা কি বল? দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকটা হচ্ছে মানে আকার ছোট হলে কি হলে বল? ক্যাটায়নের কি হলে বল? আকার ছোট হলে। পোলার আয়ন কি হয় বল? বেশি হয়। এটা ছিল আমাদের প্রশ্নের টেকিং পয়েন্ট। তো আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য যেমন আছে, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য আছে। এই কি বল? সমযোজী যৌগ কি বৈশিষ্ট্য? এই বৈশিষ্ট্যকে পোলারিটি বলে। কি বলে বল? আর ওইটাকে পোলার আয়ন বলে, আর এটাকে পোলারিটি বলে। কথাটা বুঝিস? তাহলে কমন সেন্স খারাপই। এই সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য আছে, আবার আয়নিক যৌগের কি আছে বল? এই জিনিসটা বুঝাতে গেলে, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য বুঝাতে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান জানা লাগে। কার মান জানা লাগে? মান জানা লাগে। তড়িৎ ঋণাত্মকতার মান যদি, খেয়াল, তড়িৎ ঋণাত্মকতার মান যদি 0.5 এর পার্থক্য, মানের পার্থক্য, দুইটা পরমাণু তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 0.5 এর কম বা 0.5 হলে সেটাকে বলা হয় আদর্শ সমযোজী। কি বলে বল? আর 0.5 থেকে 1.9 পর্যন্ত যদি হয় তাহলে পোলার যৌগ বলে। কি যৌগ? আর 1.9 অতিক্রম করলে তখন সেটাকে আয়নিক যৌগ বলবো। কি যৌগ বলবো? আয়নিক যৌগ। যদি সমযোজী যৌগে বিদ্যমান দুটি পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এই ঘটনাটা ঘটে। আমি এখন লিখতেছি, দেখ এদিকে দেখা। এই দেখ, প্রথমে বেসিকটা লিখবো, তারপরে কথা নেব। দেখ এদিকে দেখা, একটু কথাটা খেয়াল কর। তাহলে সবাই লেখ, সমযোজী বন্ধনে আবদ্ধ। সবাই লেখ, সমযোজী বন্ধনে আবদ্ধ। সমযোজী বন্ধনে আবদ্ধ, এই যে আবদ্ধ দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য লেখ। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, ঋণাত্মকতার পার্থক্য। সবাই একটু খেয়াল কর, এই যে পার্থক্য, সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হলে বলতো? দেখ আমি বলি, পার্থক্য দিয়ে এইভাবে দিবি, দিয়ে দেখ 0 থেকে 0.5 হলে অপোলার যৌগ। কি যৌগ বল? অপোলার যৌগ। কি যৌগ বল? অপোলার যৌগ। এটাকে সংক্ষেপে বলা হয় আদর্শ সমযোজী। কি সমযোজী বল? এই যে আদর্শ সমযোজী, এটাকে সংক্ষেপে আদর্শ সমযোজী যৌগ বলে। দেখ এক নাম্বার, নাম্বার 1। নাম্বার 2 তে যদি হয় 0.5 থেকে 1.9, এটা হচ্ছে হাজারি স্যারের বই। কোন স্যারের বই বল? হাজারি স্যারের বইতে ইনফরমেশন। আর অন্যান্য বইতে 0.5 থেকে 1.7, অন্যান্য বই, যে অন্যান্য বই, এই যে অন্যান্য বই, এরকম হলে এটা কি বলে বল? পোলার যৌগ বলে। কি যৌগ বলে বল? পোলার যৌগ। পোলার যৌগ, পোলার যৌগ। পোল মানে কি বল? প্রান্ত। পোল মানে কি বল? প্রান্ত। কথাটা বুঝ, বেসিক লিখে তারপর তোরা লিখবি। দেখ এরপর দেখ, সবাই একটু খেয়াল করে দিকে দেখা। এরপর দেখ 3 নাম্বার,
3 নম্বরের দিকে তাকা, 3 নম্বরের দিকে তাকা, এই কথা নাই। 3 নম্বরে হবে, এই কথা নাই। 3 নম্বরের দিকে তাকা, দেখ 1.9/1.7 এর বেশি হলে 7 এর কেন বুঝছস তো? 1.9 আর 1.7 কেন দিছি বলতো? কারণ হাজারি আর 89 কথাটা মনে রাখিস। এর বেশি হলে আয়নিক যৌগ হবে, যে আয়নিক যৌগ হবে, যে আয়নিক ধর্ম হয়, যে আয়নিক যৌগ হবে, আয়নিক যৌগ হবে, দ্যাটস ইট। এখন আমাকে বল এই বেসিকটা একটু মাথায় রাখ। এখন দেখ পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, এটা কি লাইক ডিজলভস লাইক সমযোজী। তারপর দেখ সমযোজী যৌগ সমযোজী দ্রাবকে কি হয় বল? দ্রবীভূত হয়। পানি হচ্ছে একটা পোলার যৌগ, পানি একটা কি যৌগ বল? পোলার যৌগ। তাহলে পানিতে দ্রবীভূত হওয়ার সত্ত্ব বা পানির সাথে বিক্রিয়া করার সত্ত্ব হচ্ছে তড়িৎ পার্থক্য 0.5 এর কি হইতে হবে বল? বেশি হইতে হবে, পোল বা প্রান্ত তৈরি হতে হবে, বেসিক আর কি। এখন আমাকে বল কার্বন টেট্রাক্লোরাইডের কথা একটু চিন্তা করে। এই কার্বন টেট্রাক্লোরাইড দেখ, এই কার্বনের তড়িৎ মান কত বল? এই যে কার্বন টেট্রাক্লোরাইড মানে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। এখন দেখ এখানে কার্বনের তড়িৎ মান কত বল? কার্বনের তড়িৎ যে কার্বনের তড়িৎ মান হচ্ছে 2.5 আর ক্লোরিনের তড়িৎ মান হচ্ছে 3। তাহলে বল পার্থক্য কত বল? পার্থক্য কত বল? পার্থক্য কত বল? 0.5। তাহলে এটা কি পোলার না অপোলার যৌগ? তাহলে এটা অপোলার যৌগ, যে অপোলার যৌগ, অপোলার যৌগ, অপোলার যৌগ। তাহলে সেটা কি পানিতে দ্রবীভূত হবে? হবে? হবে না। বুঝছস না মনে হয়? মানে এটা অপোলার যৌগ। কি যৌগ বল? কেন কেন কেন? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত বল? 0.5। এবার বল তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত বল? 0.5। কথাটা মনে রাখিস, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5। তাহলে এটা অপোলার যৌগ। কি যৌগ আবার বল? অপোলার যৌগ। একটু মাথায় রাখিস, কি যৌগ আবার বল? অপোলার যৌগ। ফাইন। এবার আসো দেখো, এরপরে দেখো একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। দেখো যদি বিষয়টা এমন হয়, দেখো সিলিকন টেট্রাক্লোরাইড, দেখো সিলিকন টেট্রাক্লোরাইড, দেখো সিলিকন টেট্রাক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড। তাহলে সিলিকনের তড়িৎ ঋণাত্মকতার মান কত বলো? 1.8 আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3। তাহলে পার্থক্য কত বলো? পার্থক্য কত বলো? 1.2 না? দেখো তো পার্থক্য কত বলো? 1.2 কিনা বল? এটা তাই এটা পোলার না অপোলার যৌগ? পোলার যৌগ। এটা পোলার যৌগ। যে পোলার, পোলার যৌগ মানে কি তোকে আমি দেখাচ্ছি দাঁড়া। পোলার যৌগ মানে কি হচ্ছে? এটা পোলার যৌগ। সবাই লিখবে এটা পোলার যৌগ, পোলার যৌগ, পোলার যৌগ, পোলার যৌগ। এই কি যৌগ আবার বল? পোলার যৌগ। তাহলে পোলার যৌগ পোলার দ্রাবকে কি হবে বল? সিলিকন টেট্রাক্লোরাইড এই কারণে দ্রবীভূত হয়। কথাটা বুঝছস তো? এইভাবেও তুই বেসিক দিয়ে লিখতে পারবি, কিন্তু আমরা ওভাবে লিখবো না। আমরা লিখবো একটু যেভাবে আমি পড়াইছি সেভাবে লিখবো। এতটুকু লিখো। এই বেস হচ্ছে বেসিক পড়া। কি পড়া বলো? বেসিক মানে বুঝার জন্য, জিনিসটা জানার জন্য বা বুঝার জন্য, দ্যাটস ইট, আর কিছু না। জানার জন্য বা বুঝার জন্য হচ্ছে বেসিক, হচ্ছে এটা। এবার আসো, জি স্যার বলো। হ্যাঁ মানটা মুখস্থ লাগবে। সিলিকনের কত বলো? 1 পয়েন্ট কত বলো? 8। আর হাইড্রোজেনের কত জানো? 2.1। হাইড্রোজেনের পাশে দিয়ে লিখে দাও, হাইড্রোজেন হচ্ছে 2.1। এই যে হাইড্রোজেনের হচ্ছে 2.1 তড়িৎ ঋণাত্মকতার মান। বই আছে, অবশ্যই আছে। তাহলে স্যার পোলারিটি যখন পড়াবো তখন আর এগুলো ডিটেলস পড়ালে লাগবে? বেসিকটা দিয়ে দিলাম না এখন? এই কি দিয়ে দিছি বলো? বেসিকটা এখন দিই। তাহলে পোলারিটি যখন পড়াবো তখন আর ঝামেলা নাই। পোলারিটি কার বৈশিষ্ট্য বল? সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য। আর ফাদারের নীতি কি বল? আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য। ফাদারের নীতি যেটা, যেটা কার নীতি বল? ফাদারের নীতি। তাহলে কথাগুলো আমি আগে থেকে বলে রাখতেছি। কেন বলতো? কেন 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 বলছি বল? যাতে তখন পড়ানোর সময় যাতে আর কোনো ঝামেলা তোদের হয় না। যে বেসিকটা যদি দুর্বল থাকে তাহলে কি হবে বলতো? আগের পড়াগুলো যদি ক্লিয়ার না থাকে পরে পড়াগুলোতে ঝামেলা হয়। ওল্লা নখ কাটি ফেলা তো ঝামেলা হয়েছে। এটা খুলে যেত, এই দুইটা, এই দুইটা, এই দিচ্ছে। তোরা সব কলম দিয়ে কর। নিয়ে দেখ কষ্ট করে দেখতে পাবো। ধন্যবাদ। এই দুটো, এই দুটো, এইটা লাগাই দে। এটা এই পাশে, এটা এই পাশে। না না হয় না, হয় না। হ্যাঁ হ্যাঁ, লাল লাইট জ্বলবে, জ্বলবে। লাইট জ্বলছে কিনা দেখ, লাল লাইট জ্বলছে কিনা। স্যার 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 এদিকে দেখো। এই কথা বলিও না, দেখো এদিকে দেখো। এই কথা বলি না, আমি বলি না, দেখ এদিকে দেখো। এই এখন আসো, এখন আসো, এখন আসো। আদ্র বিশ্লেষণের প্রধান সত্য কি থাকা? ফাঁকা ডি অরবিটাল থাকা। ফাঁকা ডি অরবিটালে অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন
অন্তর্বর্তী যৌগ তৈরি করতে পারে, দিয়ে অন্তর্বর্তী যৌগ তৈরি করার পরে এই মধ্যকতে, এটাকে মধ্যক বলে, কি বলে বলো? মধ্যক। এই মধ্যকতে এইচ আর সিএল চলে গেলে তখন ওইচটা সেখানে স্থায়ীভাবে যুক্ত হয়ে যায়। কি হয়ে যাবে? স্থায়ীভাবে কি হয়ে যাবে বলো? যুক্ত হয়ে সিলিসিক অ্যাসিড তৈরি করে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারো এটাকে স্যার অ্যাসিড কেন বলতেছেন? দেখো SiOH4, এটা কিন্তু অ্যাসিড, এটা ক্ষার না, এটা কি বল? অ্যাসিড। সিলিসিক অ্যাসিড তৈরি করে। কেন এটা অ্যাসিড সেটা আমরা আলোচনা করব, এটা কেন অ্যাসিড বলে। তাহলে প্রথম কথা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালের অস্তিত্ব নাই, কিন্তু সিলিকনের ইলেকট্রন বিন্যাসে ফাঁকা ডি অরবিটাল আছে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা আগে দরকার। এরপরে দরকার কি বলো? অক্সিজেনের মুক্ত যে ইলেকট্রন তার সাথে ঢুকতেছে ফাঁকা ডি অরবিটালে, এবং এই বিক্রিয়াটা কয়বার ঘটে বলো? 4 বার। 4 বারে 4টা ক্লোরিনকে সরিয়ে দিয়ে OH আয়ন কি করে? জায়গা দখল করে, ফলে সিলিসিক অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে বলো? এটা অনেকে ক্ষার বলবে, এটা অ্যাসিড। কেন অ্যাসিড সেটা পরে আলোচনা করবো, আগে আমরা লিখে নিই জিনিসটা। তাহলে সবাই একটু কষ্ট করে, আমরা একটু কষ্ট করে লিখবো। দেখো একটু সবাই খেয়াল করো, এই কথা বলি, দেখো এই কথা বলছে, দেখে দিই না, সবাই একটু কষ্ট করে লিখ, এই যে লিখ। আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি, তোরা তো বয়া করিস, আমি একটু বড় করে দিচ্ছি। দাঁড়া, প্রথমে ইলেকট্রন বিন্যাস লিখবি। কি লিখবি প্রথমে বল? কি তুমি কি লিখবি বল? প্রথমে লিখবি ইলেকট্রন বিন্যাস। কার ইলেকট্রন বিন্যাস লিখবা বলো? কার ইলেকট্রন বিন্যাস? একদম প্রথমে লিখবা কার্বন ও সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা তোমরা লিখবা। এই পরীক্ষাতে প্রশ্নটা কেমন আসতে পারে? আরেকটা প্রশ্ন আসতে পারে, কি জানোস? কার্বন এবং সিলিকনের পানির সাথে আচরণ, কার্বন টেট্রাক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইডের পানির সাথে আচরণ ব্যাখ্যা কর। তোকে বলবে না আদ্র বিশ্লেষণ কিছুই বলবে না, তোকে বলবে কি? পানির সাথে আচরণ। তাহলে অবলিক দিয়ে প্রশ্নটা একটু লিখে ফেল, মানে প্রশ্নের মধ্যে কি লেখ? কার্বন টেট্রাক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে পানির আচরণ ব্যাখ্যা করো। পরীক্ষাতে এইভাবে আসতে পারে। কার্বন ও সিলিকনের হ্যালাইডের, হ্যালাইড মানে ক্লোরিন আর কি, কার্বন ও সিলিকনের হ্যালাইডের সাথে পানির আচরণ ব্যাখ্যা করো। অথবা কার্বন টেট্রাক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে পানির আচরণ ব্যাখ্যা করো। পানির আচরণ ব্যাখ্যা করো, অনেকভাবে আসতে পারে। পানির আচরণ ব্যাখ্যা করো, পানির আচরণ কি করো বলো? ব্যাখ্যা করো, অনেকভাবে আসতে পারে। হ্যাঁ, পানির আচরণ ব্যাখ্যা করো, পানির আচরণ ব্যাখ্যা করো, পানির আচরণ ব্যাখ্যা করো। এ বলো কার আচরণ ব্যাখ্যা করো বলো? পানির আচরণ ব্যাখ্যা করো। হ্যাঁ, অনেকভাবে আসতে পারে, সো ঝামেলা নাই। ওকে ডান। এবার আসো, এই কথা বলিও না। দেখো জি স্যার, জি স্যার, কোশ্চেনটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড ও সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে পানির আচরণ, মানে পানির সাথে বিক্রিয়া তুমি ব্যাখ্যা করবা। আচ্ছা, কার্বন টেট্রাক্লোরাইড না থেকে কি বলতে পারে বল? কার্বন ও সিলিকনের হ্যালাইডের সাথে, অথবা বলতে কার্বন ও সিলিকনের ক্লোরাইডের সাথে। কত রকম ভাবে প্রশ্ন হতে পারে, প্রশ্ন ঘুরে গেলে আসতে পারে। তো আনসার হচ্ছে একটাই, বলো। হ্যাঁ হয়েছে তো, 4s এর জায়গা আছে নাকি? ওখানে কি ইলেকট্রন ছাড়ে নাকি? সিলিকন ইলেকট্রন ছাড়বে নাকি সমযোজী যৌগ তৈরি করে? তো তাহলে এখানে ছাড়ার ব্যাপার কেন আসবে? 4s এর পরে তো 3d তে যায় কেন? তোর এই যে ইলেকট্রনটা বোকা মেয়ে, দেখ এদিকে থাকা, দেখ এদিকে থাকা, এই এখানে থাকা। এই সিলিকনে কি এই যে 3p এর পরে কি আসবে বল? 3d। 4s না, কথাটা বুঝে নে তোরা। 4s তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, কিন্তু 3 তে যখন যায়, 3 তে কয়টা ডি থাকে না, তখন তো ইলেকট্রনটা বাড়তি ইলেকট্রন নিজের ইলেকট্রন গুলো এসে কি করে বল? সম্প্রসারিত হয়। 4s কেন আসবে এখানে? 4s তো ইলেকট্রন বেশি থাকলে না তার কাছে যাবে, কিন্তু তৃতীয় স্তরে যদি আসে, তাহলে তৃতীয় স্তরে আসা মানে তার কাছে কি থাকে বল? 3d থাকা। তো 3d থাকলে 3d এর মধ্যে তার ইলেকট্রন গুলো কি হবে বল? বিন্যস্ত হবে। কোথায় বিন্যস্ত হবে বল? 3d এর মধ্যে বিন্যস্ত হবে। কার মধ্যে বিন্যস্ত হবে বল? আচ্ছা এবার দেখ, সবাই দেখ এদিকে দাও। এবার ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে, সবাই ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে, ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় সিলিকন কোন পর্যায়ের মৌল বল? তৃতীয় পর্যায়ের মৌল। লেখ, এর খালি ডি অরবিটাল আছে। আদ্র বিশ্লেষণের প্রধান শর্ত হলো কেন্দ্রীয় পরমাণুতে অন্তত একটি ফাঁকা ডি অরবিটাল থাকা প্রয়োজন। ওই ফাঁকা ডি অরবিটালের সাথে অক্সিজেনের মুক্ত জোট কয়টা থাকে বলতে পারবি? 60টা ইলেকট্রন থাকে, তার মানে 2টা মুক্ত জোট। 60টা ইলেকট্রন মানে কয়টা মুক্ত জোট? তাহলে দেখ, এই জোট এখানে একটা ইলেকট্রন, বাট যে কোনো একটা ইলেকট্রন এই সিলিকনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে পারে? সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কি মধ্যক তৈরি করে। কি তৈরি করে? এই মধ্যক হতে, মানে মাঝখানে যৌগ হতে, এই এইচ আর সিএল আলাদা হয়ে কি চলে যায় বল? এসিএল হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, এটা দিলে ভালো, না দিলে সমস্যা নাই।
দিলে ভালো, না দিলে সমস্যা নেই। সবাই লিখো, দিলে ভালো, না দিলে সমস্যা নেই। লিখো, সবাই লিখো, দিলে ভালো, না দিলে সমস্যা নেই। কথাগুলো লিখতে হবে, কথাগুলো বুঝে। এই কথাগুলো যে এটার মতো লিখতে হবে এমন কোনো কথাও নাই, তুমি তোমার নিজের মতো করে লিখো, কোনো সমস্যা নেই। শুধু বেসিকটা বুঝতেই হবে, নিজের মতো করে লেখো। কথাগুলো নিজের মতো করে লিখলে কোনো অসুবিধা নাই। লিখো, সবাই লিখো, কথা বলিও না। গত ক্লাসে একটু আলোচনা করছিলাম না এটা, এখন পুরোটা আলোচনা। হ্যাঁ, দিয়ে দিলাম, ওকে। আর্দ্র বিষয় মানে পানির সাথে বিক্রিয়া করা। আর্দ্র মানে কি? পানি। পানির মধ্যে আর্দ্রতা, পানি থাকলে আর্দ্রতা বলা হয়। সবাই লিখো, কথা বলিও না। সিলিকন টেট্রাক্লোরাইড পানি যুক্ত হয়েছে, সন্নিবেশ বন্ধন তৈরি করছে, ডিয়াফ্রাগমের ফাঁকা বিদায়। সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ বন্ধন কাকে বলে? দিয়ে দেবে না, শেয়ার করবে। মানে সন্নিবেশ বন্ধনের সত্য কি বল? একজনে দুটি ইলেকট্রন শেয়ার করবে। আর গত কোন একটা ক্লাসে মানে সন্নিবেশ বন্ধন বুঝে দিয়েছিলাম না, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের মধ্যে। তাহলে সন্নিবেশ বন্ধনের সত্য কি? একটাই পরমাণু দুইটা ইলেকট্রন দানের মাধ্যমে শেয়ার হয়। তাহলে এই অক্সিজেনের দুইটা ইলেকট্রন আছে না, ওই দুইটা ইলেকট্রন শেয়ার করতেছে এখানে সিলিকনের সাথে। কেন শেয়ার করতেছে? সিলিকনে ফাঁকা ডি অরবিটাল আছে, যদি না থাকতো তাহলে শেয়ার করতো না, আছে বিধে শেয়ার করতেছে। ফলে কি তৈরি করে বল? মধ্যক তৈরি করে। এটা মধ্যক, এটার নাম কি বল? এই মধ্যক মানে বুঝস? অন্তর্বর্তী জটিল অবস্থা। মানে হচ্ছে তোর মনে কর তোর ঘরে বউ আছে, তুই আরেকজনের সাথে পরকীয়া করতে বলে একটা জটিল অবস্থা তৈরি হবে না? আমি কি বলতাম, উদাহরণের চেয়ে ভালো উদাহরণ আর কি দিতাম। তোর সংসার আছে, এখানে সংসার 60টা বউ আছে তোর। এখন তুই আরেকজনের সাথে তুই সম্পর্ক, তোর তোর সিম হচ্ছে চায়না সিম, অনেকগুলো জায়গা খালি আছে, ডি অরবিটাল। তোর মনে অনেক জায়গা, কার্বনের মনে কোনো জায়গা, এই কারণে সে কাউকে ভাবতা। তো এই সিলিকনের মনে অনেক জায়গা ফাঁকা, ডি অরবিটাল আছে, সে একে জায়গা দিছে। তো জায়গা দিয়ে যেতে বেদাল করছে, তার বউ একটারে নিয়ে ফেলাইছে, মনে কর চলে গেছে। ফলে এর সাথে আরেকজন দখল করছে। যদি এই সুযোগটা না দিত, তাদের মধ্যে রিলেশন হইতো? ভাঙতো না। এই কারণে তোদের বউদের সাথে বন্ধুদের পরিচয় করাই দিস না। পরিচয় করাই, এই ঘটনা ঘটছে না, কোন একটা নায়ক এই গান গায় যে কি যে ইন্ডিয়ান একটা নায়ক গান গায় যে, তুমি যাকে ভালোবাসো কি অনুপম খের মনে হয়, অনুপম রায়। আচ্ছা, ওর বউ চলে গেছেন ওর বন্ধুর সাথে, ওর বউ চলে গেছে না অন্য। এখানে কেমিস্ট্রির ভাষায় দেখ, যদি ও ওর বউর সাথে পরিচয় করে না দিত, তাহলে কি ভাগি চলে যেত? তো রিয়েল কথা বল, কেমিস্ট্রি কথা বল। লাইফ ইজ কেমিস্ট্রি। লাইফ ইজ কি বল? মেয়েরা কার সাথে পরিচয় করে দিবি না? জামাইয়ের সাথে বান্ধবীদের পরিচয় ভুলেও করে দিবি না, দূরে দূরে, বাসার দূরে দূরে থাকবে। বি কেয়ারফুল, নাইলে এরকম ঘটনা ঘটে যাবে। দেখ, এই মাঝখানে যে সিচুয়েশন, এটাকে কি বলা হয় বল? জটিল অবস্থা। মানে মোবাইলে SMS বিনিময়, লুকোচুরি ভাব, এই যে ব্যাপারগুলো হচ্ছে এটা মধ্যক। এই হচ্ছে কাহিনী। আর কি বলতাম বল? তোদেরকে এত সহজ করে বুঝাচ্ছি, তাও যদি না বুঝোস তাহলে আমার মাথায় একটা বাড়ি দিস। এখন তো বুঝছস নাকি? ওকে ফাইন, ধন্যবাদ। এই কথাগুলো বলতাম না, তোরা আমাকে বলতে বাধ্য করছস। দেখ, লেখে দিটা হাতে হাতে অনুপমকে অনেক ভালোবাসে, এই কারণে সহ্য করতে পারতেছেন। কি করবি? জীবনটাই কেমিস্ট্রি, কিছু করার নাই। জীবনটা কেমনে ফিজিক্স হইল? কেমিস্ট্রি ছাড়া ফিজিক্স অচল। এই কেন বল? কারণ তোর আর আমার যে শরীরের সমস্ত উপাদান কেমিক্যাল দিয়ে করি না, ফিজিক্সের প্রতিটা উপাদান কেমিস্ট্রির প্রতিটা মৌল দিয়ে তৈরি না। তো তাহলে ওই মৌলই তৈরি না হলে ফিজিক্সের অস্তিত্ব থাকতো?
এই সত্যি বল না। এখন তুই বলবি যে জীববিজ্ঞান, বায়োলজি কি দিয়ে তৈরি? পরমাণু দিয়ে তৈরি না? তো পরমাণু জিনিসটা আসছে কোত্থেকে? কেমিস্ট্রি থেকে। তুই আর আমি 100% ফাঁকা, কেন বলতো? পরমাণু 99% ফাঁকা। তাহলে তুইও পরমাণু দিয়ে তৈরি, আমিও পরমাণু দিয়ে তৈরি, তাহলে আমি আর তুইও 90% কি বল? ফাঁকা। স্যার লিখছস কিনা বল। এই অন্তর্বর্তী যৌগের নাম কি বল? মধ্যক। এই যে মধ্যক অন্তর্বর্তী যৌগ, বুঝছস তো? দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নাই, লেখ। এটা হচ্ছে বড় ঘ। কেন আমি বলছি না পরীক্ষায় বড় ঘতে এভাবে আসে? এটা কয়বার আসে জানোস? এরা কমপক্ষে 50 থেকে 60 বার আসে পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায়। কলেজেও আসছে, দেখছস? এই যে প্রমাণ এখন। হ্যাঁ, বড় ঘতে আসছে, ছোট ঘতে। হ্যাঁ, একই কথা তো। গ বা ঘ পরীক্ষায় আসবে না, এক্স আর ওয়াই দিয়ে আসবে আর কি, এক্স আর ওয়াই দিয়ে আসবে আর কি। লিখো, বুঝে বুঝে লিখো কনসেপ্ট। এই হুবহু এটার মতো লিখতে হলে কথা নাই, নিজের মতো করে গুছিয়ে লিখো, দ্যাটস ইট। এই চিত্রটা বিশ্রী কেন? আচ্ছা তুই বুঝতে পারছিস, বাসায় যাই যদি আবার চিন্তা করছিস কি হইলো। ইয়া দেশ না সিলিকন, কার্বন আরেকটা দেশ না সিলিকনের, দেখ এটার মধ্যে আরেকটা কার্বন আরেকটা দেশ নাই। হ্যাঁ এই তো আমি ভুল ধরে ফেললাম। আচ্ছা এই ঘটনাকে একবার করে ক্ষান্ত হয়? কয়বার ঘটে বল? 4 বার। 4 বার এই ঘটনাটা ঘটে। তাহলে এই এটা কি লিখছস? আচ্ছা লিখার পরে তারপর লিখবি এই ঘটনাটা কয়বার ঘটে বল, কয়বার? সবাই লেখ 4 বার। এই যারা লিখছ না এখনো? হ্যাঁ ঠিক আছে এখন। আচ্ছা আমি একটু ছোট করে দিই, দাঁড়া ছোট করে দিই। এখন ঠিক আছে, এখন তো এখন দুইটাই দেখা যাবে। এত স্লো। জি স্যার বল। এই লাইনটা, এটা 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 মনে কর এটা মধ্যক তৈরি হয় না, তো মধ্যক থেকে এটা আর এটা মিলে আলাদা যৌগ তৈরি, তখন এটা তার যোজনীর মধ্যে চলে আসে। মনে কর এই এমনি সিলিকনের যোজনী তো 5 না, 5 নাকি? কেন 5 না? সিলিকনের যোজনী কত বল? 4। তো 4 হলে একটা চলে গেলে আরেকটা ঢুকছে আর কি, ওই ঢুকছে, মানে ক্লোরিনটা চলে গেছে, একটা ঢুকছে কি বল? এই যে OH, এটা OH ঢুকছে, তো তখন এটা যোজনীর মধ্যে চলে আসছে। মানে এই পানির অণুর এটা ঢুকছে তারপরে অরিজিনাল ভাবে, আর এটার এটা ভাগছে, এই দিকে চলে গেছে। বুঝাইতে পারছি কিনা বল? কনসেপ্টটা বুঝিস? মধ্যক মানে হচ্ছে অন্তর্বর্তী জটিল অবস্থা। এই কি বলতি বল? অন্তর্বর্তী জটিল অবস্থা। এই অন্তর্বর্তী জটিল অবস্থা যে কথা, মধ্যক একই কথা। যে মধ্যক আর অন্তর্বর্তী জটিল অবস্থা একই কথা। এই যে কত সুন্দর করে তীরচিহ্ন দিচ্ছেন এখানে, তীরচিহ্ন দিবি না মানে দেখি দেখি ভুল করে, তীরচিহ্ন দেখ। এইটা কি তীরচিহ্ন না? তীরচিহ্ন মানে কি? সন্নিবেশ বন্ধন। এসে যা কিরে কিরে, এটা তো বিক্রিয়া করতেছে, সুসীমায় নাক ফাড়াই দিমু ধরি। এই দ্বারা এইখানে এটা তো এটা তো এটা তো এটা তো হচ্ছে বিক্রিয়া, এটা বিক্রিয়ার জন্য, এটা বিক্রিয়া মানে এটা থেকে এটা বিক্রিয়া করছে। আর এটার সাথে এটা যে কি বল, এটা কি যৌগ, মধ্যক, এটা মধ্যক। মাথা ঢুকছে কিনা? আর এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। এই এই মধ্যকটা হচ্ছে, এটা পুরোটা মধ্যক, খেয়াল করিস, এইটা পুরোটা মধ্যক, এটা পুরোটা মধ্যক। আর এই চিহ্নগুলো কিসের? বিক্রিয়ার নির্দেশক। সাইজ আবার এটার সাথে চিহ্নটা মিলে ফেলিস না। তোরা কি এই চিহ্নগুলো মিলে ফেলছিস? এটা হচ্ছে বিক্রিয়কের মধ্যক, এটা সন্নিবেশ বন্ধন, কিন্তু এটা হচ্ছে কি বিক্রিয়া করতেছে, এটা বোঝা, সমান চিহ্নের পরিবর্তে দিয়েছি আর কি। বুঝছ না এখনো? কত রকমের চিন্তা ভাবনা। এবার আয় সবাই লেখ এটা। এই যারা লিখতে পারো তারা ইয়া কর, পাশের জন থেকে দেখে নে। এই ঘটনাটা কয়বার ঘটে বল, কয়বার ঘটে? 4 বার। সবাই লেখ এই ঘটনাটা 4 বার ঘটে, 4 বার। এই ঘটনাটা 4 বার ঘটে, 4 বার ঘটে, 4 বার ঘটে। বল এই ঘটনাটা কয়বার ঘটে বল? 4 বার ঘটে। হ্যাঁ ফাইন।
এই দেখ এরপরে এখানে লেখ সিলিকন তৃতীয় পর্যায়ের মৌল, ফলে ডি অরবিটাল রয়েছে তাই অষ্টক সম্প্রসারণ সম্ভব, এই জন্য আদ্র বিশেষিত। কিন্তু কার্বন কি বল দ্বিতীয় পর্যায়ের মৌল, এই ডি অরবিটাল নেই তাই এর অষ্টক সম্প্রসারণ সম্ভব হয় না, তাই এটা আদ্র বিশেষিত। মানে এভাবে বলতে পারিস, মানে কি তার মানে সোজা কথা হচ্ছে কার মধ্যে ডি অরবিটাল নাই বল, কার্বনের মধ্যে ডি অরবিটাল না থাকার কারণে কি করবে না, কোনো বিক্রিয়া করবে না। তাহলে এত কথা লেখা দরকার নেই, অষ্টক সমাধান করা লিখবে না, লিখবি যে অপর দিকে লেখ, অপর দিকে, অপর দিকে, অপর দিকে লেখ, অপর দিকে, মানে এই লাইনের পরে এই বিক্রিয়াটা লেখার পর অপর দিকে, অপর দিকে লিখবে, অপর দিকে, অপর দিকে। কার্বনের কার্বনের ডি অরবিটাল না থাকার কারণে, লেখ ডি অরবিটাল না থাকার কারণে, কার্বনের ডি অরবিটাল না থাকার কারণে, কার্বনের ডি অরবিটাল না থাকার কারণে, এ আবার বল কার্বনে কি না থাকার কারণে, বল ডি অরবিটাল না থাকার কারণে সেটি পানির সাথে, কার্বনের ডি অরবিটাল না থাকার কারণে কার সাথে বল, পানির সাথে বিক্রিয়া করে না, পানির সাথে বিক্রিয়া করে না, পানির সাথে বিক্রিয়া করে না। শেষ, এটাই এতটুকু লিখলে হবে, আর কিছু লাগবে না। পানির সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না, করে না, শেষ। আর কোনো ঝামেলা আছে? কার্বনের নাই, করে না, ওইটার আছে, করে, দ্যাটস ইট। আর কোনো ঝামেলা তো নাই, একদম সহজ নিজের মতো। ওকে ফাইন, এবার দেখো, এবার বেসিক লেখো, বেসিক, একটা বেসিক লেখো, বসে নিচে যা চিহ্ন দাও, বেসিক দাও, বেসিক। এই উভধর্মী অক্সাইড কাকে বলে বলো? যারা এসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে তাদেরকে কি বলে বলো? উভধর্মী অক্সাইড বলে। আর অম্লধর্মী অক্সাইড কাকে বলে? ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে অম্লধর্মী অক্সাইড। আর ক্ষারধর্মী অক্সাইড কাকে বলে? অম্লের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। আর নিরপেক্ষ অক্সাইড কাকে বলে? কারোর সাথে বিক্রিয়া করে না, কারোর সাথে বিক্রিয়া করে না। তাহলে উভধর্মী অক্সাইড যেটা যেটা বললাম, তাহলে লেখো, সবাই লেখো, উভধর্মী অক্সাইড এসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, একটা চিহ্ন দাও, লেখো উভধর্মী অক্সাইড। এগুলো তথ্য, এগুলো এমসিকিউর জন্য লাগবে। লেখো উভধর্মী অক্সাইড এসিড, এটা লিখছো, একটা চিহ্ন দিছো, এটা বেসিক লেখো, বেসিক দিয়ে লিখো। উভধর্মী অক্সাইড এসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, উভধর্মী অক্সাইড এসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, উভধর্মী অক্সাইড এসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, লবণ ও পানি তৈরি করে, লবণ ও পানি তৈরি করে, উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। হ্যাঁ, একটা পয়েন্ট গেলে, এবার দ্বিতীয় পয়েন্ট দাও, এটা পয়েন্ট নাম্বার 1 দাও। হ্যাঁ, পয়েন্ট নাম্বার 2 দাও, লেখো উভধর্মী অক্সাইড এসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। প্রশমন বিক্রিয়া কি বল? উভধর্মী অক্সাইড মানে কি বুঝছস তো? মানে উভধর্মী এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, বুঝছ না কথা? তো আমি কি লিখছি বল, উভধর্মী অক্সাইড এসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? আচ্ছা, এই এসিড এবং ক্ষারের বিক্রিয়ার নামই তো কি বিক্রিয়া বল? প্রশমন বিক্রিয়া। কথাটা মনে রাখিস, এসিড এবং ক্ষারের বিক্রিয়ার নাম কি বল? ফাইন, গেল একটা। দ্বিতীয় নাম্বার লিখো, লেখো অম্লধর্মী অক্সাইড, লেখো অম্লধর্মী অক্সাইড, দেখো অম্লধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইড প্রমাণ করার জন্য দুটি, দেখো অম্লধর্মী অক্সাইড প্রমাণ করার জন্য দুটি কি আছে বলো? মানে অম্লধর্মী অক্সাইড দুই ভাবে প্রমাণ করতে পারো, তাহলে দুটি ভাবে লিখবা না দুই ভাবে লিখবা? তাহলে অম্লধর্মী অক্সাইড প্রমাণ করার জন্য দুটি পদ্ধতি, দেখো দুটি পদ্ধতি, কথাটা মিলাই দিই, দুটি পদ্ধতি রয়েছে, তার মানে দুই ভাবে বিক্রিয়া করে, দুইটা পদ্ধতি। নাম্বার 1, এক নাম্বার লিখো, এক নাম্বার মানে ওটার মধ্যে আবার পার্ট দাও। এক পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করবে, একটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করবে, পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করবে, পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করবে। ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করবে, দ্বিতীয় নাম্বার। এক নাম্বার হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করবে, অম্লধর্মী অক্সাইডের কথা বলতেছি। আরেকটা কি বল, ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে বলো? ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করবে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করবে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করবে। কয়টা গেল? অম্লধর্মী অক্সাইড প্রমাণে কয়টা বলো? দুইটা। এবার লিখবো ক্ষারধর্মী প্রমাণ করার জন্য দুটি পদ্ধতি রয়েছে। একটু আসতে বলতাম। আচ্ছা, এবার আসো, প্রথমটা কি লিখছস বল? পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অম্ল। দ্বিতীয় নম্বর কি লিখছস? বিক্রিয়া করে লবণ ও পানি, শেষ, ডান একটা। এবার দ্বিতীয় নম্বর, ক্ষারধর্মী অক্সাইড প্রমাণের দুটি পদ্ধতি রয়েছে, ক্ষারধর্মী অক্সাইড প্রমাণের দুটি পদ্ধতি রয়েছে।
দেখো ক্ষারধর্মী অক্সাইড প্রমাণের দুটি পদ্ধতি রয়েছে। এই কি লিখছো বলো, ক্ষারধর্মী অক্সাইড প্রমাণের কয়টি পদ্ধতি রয়েছে বলো? দুটি পদ্ধতি রয়েছে। হ্যাঁ, ক্ষারধর্মী অক্সাইড প্রমাণের দুটি পদ্ধতি রয়েছে। নাম্বার 1 দাও। 1 নাম্বার, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করবে। পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করবে। পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করবে। বিক্রিয়া করে ক্ষার তৈরি করবে। দেখো ক্ষার তৈরি করবে, ক্ষার তৈরি করবে, তৈরি করবে, একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে অম্লের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করবে। উল্টা আর কি, উল্টা। অম্লের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করবে। অম্লের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করবে। জাস্ট পরীক্ষার আগে আমার এই নোট খাতাটা এনাফ দেখলে আর কিচ্ছু লাগবে না। নোট খাতাটা ভালো করে দেখে যাবি, পরীক্ষায় আর টেনশন করতে হবে না, ইনশাআল্লাহ টেনশন করতে হবে না। নোট খাতা এই একদম এখানে যা যা পড়াচ্ছি এর বাইরে কিছু আসবে না, এটা মাথায় রাখবি। নোট খাতাগুলো ভালো করে খেয়াল করবি। ওকে ফাইন। এবার দেখ স্যার, এবার দেখ অ্যালুমিনিয়াম অক্সাইড। দেখ এবার হচ্ছে আরেকটা চিহ্ন দে, আরেকটা লেখ ধাতুর অক্সাইড ক্ষারধর্মী। লেখ ধাতুর অক্সাইড সমূহ। লেখ সাধারণত ধাতুর অক্সাইড সমূহ ক্ষারধর্মী। সাধারণত ধাতুর অক্সাইড সমূহ ক্ষারধর্মী। সাধারণত লেখ ধাতুর অক্সাইড সমূহ ক্ষারধর্মী। লেখ সাধারণত ধাতুর অক্সাইড সমূহ ক্ষারধর্মী। ধাতুর অক্সাইড সমূহ ক্ষারধর্মী। সাধারণত ধাতুর অক্সাইড সমূহ কি ধর্মী বল? ক্ষারধর্মী। হ্যাঁ লেখ সাধারণত ধাতুর অক্সাইড সমূহ কি ধর্মী বল? ক্ষারধর্মী। এই লেখ সাধারণত ধাতুর অক্সাইড কি ধর্মী বল? ক্ষারধর্মী। একটা। এরপর দ্বিতীয় নম্বর লেখ অধাতুর অক্সাইড সমূহ অম্লধর্মী। অধাতুর অক্সাইড সমূহ অম্লধর্মী। অধাতুর অক্সাইড অম্লধর্মী। অধাতুর অক্সাইড অম্লধর্মী। অম্লধর্মী মানে অধাতুর সাথে বিক্রিয়া করে অক্সিজেন, এটা অম্লধর্মী। অম্লধর্মী হবে। অধাতুর অক্সাইড কি ধর্মী বল? অম্লধর্মী। আচ্ছা বল নিরপেক্ষ অক্সাইড কাকে বলে? অ্যাসিড ক্ষার কারোর সাথে বিক্রিয়া করবে না। যেমন নিরপেক্ষ অক্সাইড কি? কার্বন মনোক্সাইড নিরপেক্ষ অক্সাইড। কি অক্সাইড বল? নিরপেক্ষ। আচ্ছা এবার সবাই একটু কষ্ট করে লিখবা যে এবার প্রশ্ন, এবার হচ্ছে প্রশ্ন লিখবে। এবার প্রশ্ন লিখবে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী প্রমাণ করো। সবাই লিখবে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী প্রমাণ করো। সবাই লিখে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী প্রমাণ করো। সবাই লিখে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী প্রমাণ করো। এটা লিখে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী প্রমাণ করো বা ব্যাখ্যা করো। আচ্ছা এটা এটা যে এল, এটা জানো সেটা এল, এটা কি বল? এল। এল ফর কি বল? লিকুইড। দেখ এই অ্যালুমিনিয়াম অক্সাইড দেখ এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করছে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করছে। দ্যাটস ইট। বুঝছস তো? এটা পরীক্ষা আসে খ নাম্বারের জন্য। খ খ খ এর জন্য দেখ অ্যালুমিনিয়াম অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। লাইক অ্যালুমিনিয়াম অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। ক্ষারের সাথে বিক্রিয়া করেও লবণ ও পানি তৈরি করে। দেখ সবাই একটু লিখো, খুবই ইম্পর্টেন্ট এটা। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা খ নাম্বারের জন্য আসে। খ নাম্বারের জন্য আসে। খ নাম্বারের জন্য আসে। স্যার পড়া যা পড়াচ্ছি বুঝতেছো? পড়া যা পড়াচ্ছি বুঝতেছো? দেখিও, আবার না বুঝলে বলিও। ধাতু ধাতু চিনো তো? সাইও আইও না, পরীক্ষা তো তোমার যে পরিমাণ মাথা, তোমাদের মাথাগুলো দেখা যায় সহজ জিনিসও কঠিন করে ফেলো। প্রতিভা বিকশিত। হ্যাঁ এগুলো লিখিও। এই একবার লিখলে এগুলো আর বাসায় গিয়ে পড়তে হয় না, এনাফ মনে থাকে এগুলা। এই ব্যাগটা এখানে রাখ, না ঠিক আছে, এখন ঠিক আছে, পুরো টেনশন নেই। স্যার অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়ামের যোজনী কত বল? 3। আর অক্সিজেনের যোজনী হচ্ছে -2। দেখিস আবার যোজনী না চারণ সংখ্যা বলবো আর কি। এই সমতা করছে 6টা সুন্দর করে দিতেছে না।
ছয়টা। এই অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত জানোস? +6। তুল্য সংখ্যা +6, তুল্য সংখ্যা +6, মানে 6টা অ্যাসিডকে সে প্রশমিত করতে পারে। তুল্য সংখ্যা কত বল? +6। সবাই সাইন করছো? মেয়েরা সাইন করছিস? আচ্ছা স্যার আসো। স্যার এটা কি লিখছো? আরেকটা না তো তাড়াতাড়ি। এবার আসো বেসিক। এই কথা না, এবার দেখো এই এমসিকিউর জন্য দেখ, ফর এমসিকিউর জন্য দেখ উভধর্মী অক্সাইড, আরো উভধর্মী অক্সাইড হলো, দেখ আরো কয়েকটি উভধর্মী অক্সাইড হলো, দেখ উভধর্মী অক্সাইড হলো দেখ জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, লেড পারঅক্সাইড, তারপরে আরেকটা হচ্ছে কি অক্সাইড? অ্যালুমিনিয়াম অক্সাইড দেখছি, দাঁড়া আরেকটা আছে, তিনটা আরো কয়েকটা আছে। আচ্ছা আরেকটা হচ্ছে এসএন অক্সাইড, স্টেনাস অক্সাইড, SnO2, এগুলো সবগুলো উভধর্মী। সবগুলো কি ধর্মী বল? পরীক্ষায় সবচেয়ে বেশি আসে অ্যালুমিনিয়ামেরটা আর জিঙ্কেরটা আসে। কারটা আসে বল? অ্যালুমিনিয়ামটা আর কারটা? এই দুইটাকে একটু এসআর চিহ্ন দে। এইটাকে, এই জিঙ্কেরটা এসআর চিহ্ন দিবি, এসআর চিহ্ন দে। আর একটা হচ্ছে অ্যালুমিনিয়ামটা এসআর চিহ্ন দে। এই দুইটা এমসিকিউতে আসবে। নিচের কোনটি উভধর্মী অক্সাইড? এমসিকিউতে আসে নিচের কোনটি উভধর্মী অক্সাইড, এভাবে আসে। তারপর অম্লীয় অক্সাইড কোনগুলো বলতো স্যারকে? অম্লীয় অক্সাইড কয়েকটা অম্লীয় অক্সাইডের নাম বল। যে অম্লীয় অক্সাইডের নাম বল, কয়েকটা অম্লীয় অক্সাইডের নাম বল। অম্লীয় অক্সাইড যত কি আছে বল? অধাতুর, যেমন সালফার ডাইঅক্সাইড, সালফার কি বল? সালফার ডাইঅক্সাইড। তারপর দেখ নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, এগুলো সব না, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড অম্লধর্মী। তারপর হচ্ছে আরো কয়েকটা অক্সাইডের নাম বল। কার্বন ডাইঅক্সাইড, এগুলো সব অম্লধর্মী। দেখ এবার দেখ ক্ষারীয় অক্সাইড, এই যে ক্ষারীয় অক্সাইড এমসিকিউর জন্য দেখ ক্ষারীয় অক্সাইড কি আছে বল? সোডিয়াম, এই যে সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তারপর বল ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো সবগুলো কি অক্সাইড বল? ধাতুর অক্সাইড যতগুলো আছে সবগুলো মোটামুটি ক্ষারধর্মী। দ্যাটস ইট, ক্ষারীয় অক্সাইড। এবার দেখ নিরপেক্ষ অক্সাইড, কি পক্ষ বল? হ্যাঁ নিরপেক্ষ অক্সাইড কি কি আছে বল? কার্বন মনোক্সাইড আছে এক নম্বরে, কার্বন মনোক্সাইড। এই নিরপেক্ষ অক্সাইডের কাজ কি স্যারকে বলতো? এসির সাথে বিক্রিয়া করবে না। কার্বন মনোক্সাইডকে নিরবঘাতক কেন বলা হয় বল? কেন বলা হয় বলতে পারবি? আল্লাহ মাফ করুক। কার্বন মনোক্সাইডকে নিরবঘাতক কারণ কার্বন তোর শরীরের মধ্যে ঢুকে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে রক্তের সাথে মিশে, আর ফলে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা কমায় দেয়। তো এই কারণে তোর নিঃশ্বাসের সাথে তুই বন্ধ হয়ে তুই মারা যেতে পারিস। কার্বন মনোক্সাইড ভারী, এই ড্রেনের মধ্যে কোনো কর্মী টর্মী ঢুকলে সিটি কর্পোরেশনে মারা যায় কেন? ভিতরে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড জমা থাকে, নিঃশ্বাসের সাথে ঢুকে মারা যায় মানুষ। বল। জি স্যার বুঝি নেই, এটা ক্রস না, এটা স্যার স্টার, ক্রস চিহ্ন বলি না, এটা স্টার বলেছি। পরীক্ষায় বেশি আসে, খেয়াল করিস মনে হয়। না খেয়াল করে নাই ও, অসুবিধা নেই, সমস্যা নেই। তোরা এই মানুষ ভুল করে, তোরা এত হাসাহাসি করিস কেন? দরকার কি? আমার কথা হচ্ছে ভুল মানুষ করবে, এটা খুবই স্বাভাবিক। এটা তো হাসাহাসি করার কোনো কাজ নাই। অন্যজন লজ্জা পায়, পরে আরেকজন কোয়েশ্চেন করে না, পরে দেখা যায় অন্যজন কোয়েশ্চেন, এটা তো খারাপ জিনিস। তোরা ছেলেরও আমার কাছে না বুঝলে স্যার বলে ফেলবি স্যার বুঝি না, আমি হাসাহাসি করার তো কিছু কারণ নাই। বুঝে নেই বুঝিয়ে দিলাম, হয়তো খেয়াল ছিল না। কনসেন্ট্রেশন তো সবসময় একই থাকে না। তো আমাকে জিজ্ঞেস করলে 1 সেকেন্ডের কথা, তো হাসাহাসি করবা না, এটা ভালো না। হয় কি তোমাদের আগ্রহটা কমে যায়, যে তুমি প্রশ্ন করবা, প্রশ্ন করার জন্য যে মানসিকতা সেটা কমে যায়। তুমি একজনকে কমাচ্ছ, তাহলে তোমার আগ্রহ কমে যাবে না? তোমাকে দেখে অন্যজন হাসতে খারাপ লাগবে না? বলবো যে সিম্পল, যে না বুঝেন আমি বুঝে দিলাম, দ্যাটস ইট। আমরা হাসবো, আমরা ফানও করব, কিন্তু আমরা অর্থবহ কথাটা হতে হবে, মানে লজিক্যাল, দ্যাটস ইট। জি স্যার বল। এই কারণ না সকল কথা আমি সকল বলছি, সাধারণত বলছি। কি বলছি বল? লেখ আগে দিয়ে সাধারণত লেখা আছে, দেখ লেখস না মনে হয়। এই যে ধাতুর অক্সাইড সমূহ সাধারণত, তুই তো লেখস না কথাগুলা, কই যে এখানে লিখছি না ধাতুর অক্সাইড সমূহ ক্ষারকীয় হয় সাধারণত, এই যে তুই লিখছস, ভুলে গেছস। এই কার্বন মনোক্সাইড কিন্তু অধাতুর অক্সাইড, কিন্তু তারপরও কি বল? নিরপেক্ষ। আচ্ছা আমি আরো কয়েকটি বলছি, এই দ্বারা
আরো কয়েকটি নিরপেক্ষ অক্সাইডের নাম বলতেছি, একটু লিখে নে তো, সবাই কষ্ট করে লিখে নে। তার আরো কয়েকটি নিরপেক্ষ অক্সাইডের নাম বলতেছি, তারা ওয়েট একটু লিখে নে। স্যার এমসিকিউর জন্য পড়বি না এগুলা, পড়বি না? দেখ এই অক্সাইডের শ্রেণী বা অম্লধর্মী অক্সাইড, দেখ এই অম্লধর্মী অক্সাইড প্রমাণ কেমনে করছে বল, কয়ভাবে করছে বল? দুইভাবে। দুইভাবে কিনা বল? সালফার ট্রাইঅক্সাইড হবে, এটা সালফার ট্রাইঅক্সাইড, এই যে ট্রাইঅক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে অম্লধর্মী অক্সাইড। ক্ষারধর্মী অক্সাইড, এই যে ক্ষার। আর উভধর্মী অক্সাইড, দেখ এই উভধর্মী অক্সাইড লিখছি না মাত্র। এখন তুই দেখ নিরপেক্ষ অক্সাইড কি কি আছে, তিনটা লেখ। কার্বন মনোক্সাইড লিখছিস না, লেখ। নাইট্রাস অক্সাইড আর একটা নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড আর একটা নাইট্রিক অক্সাইড, দুইটা লেখ। নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস আর কি, খাইলে হাসবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন খারাপ থাকলে এটা খাবি। নাইট্রাস অক্সাইড কি অক্সাইড বল? এই নাইট্রাস অক্সাইড কি হাসির উদ্রেক করে, অতিরিক্ত খাইলে জ্ঞান হারা হয়ে যাবি, অতিরিক্ত খাইলে সংজ্ঞা মানে তোর সেন্স হারাই ফেলবি। কোথায় পাওয়া যাবে? ল্যাবে আছে, আমি বেচবো, কিনবি? 5,000 টাকা নিয়ে আসিস, আমি কি কালকে তোকে দেবো। কত গ্রাম মানে? 1 বোতল দিমু, আরে গ্যাস দিমু, ধরে তরল দিমু না। হ্যাঁ তুই এটা অজ্ঞান করে কাউকে কিছু খাওয়াই দিয়ে কিছু করতে পারিস। এটা নিয়ে রুমাল দিয়ে ভিজাবি, ভিজাই নাকের সাথে ধরে রাখবি, ধরে রাখার পরে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান হওয়ার পরে এবার ওর পকেট থেকে যা আছে নিয়ে ফেলবি। হ্যাঁ তোদেরকে এইভাবে আমি শিখাচ্ছি না, নাউজুবিল্লাহ মিন যালিক, হারাম হারাম। দেখে দিদা, লিখছো কিনা বলো, লিখছো কিনা? এটা এই অক্সাইডের নাম কি? নাইট্রাস অক্সাইড, এটা নাইট্রিক অক্সাইড। এটা কি বলো? নাইট্রিক অক্সাইড। এটা কি অক্সাইড বলো? লেড অক্সাইড আর লেড পার অক্সাইড, দেখছো কিনা? লেড অক্সাইড পিবিও আর লেড পার অক্সাইড কি বলো? PbO2, মনে রাখিও। স্যার এবার তোমাকে লিখতে হয় কথা নাই, এবার তোমাকে লিখবা, দেখো একটু সবাই কথা লিখো, লেখো সালফার ট্রাইঅক্সাইড অম্লধর্মী প্রমাণ করো। লেখো সালফার ট্রাইঅক্সাইড অম্লধর্মী প্রমাণ করো। লিখো সালফার ট্রাইঅক্সাইড অম্লধর্মী প্রমাণ করো। অম্লধর্মী প্রমাণ করো, লেখো সালফার ট্রাইঅক্সাইড অম্লধর্মী। লিখো সালফার ট্রাইঅক্সাইড অম্লধর্মী প্রমাণ করো। এই বিক্রিয়া তোমরা লিখে দিল, আর কিছু লিখিও না, শুধু বিক্রিয়া দুইটা লিখবা, যে এসিডের সাথে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে বলো? অম্ল। স্যার বলেছি না বেসিকটা কিছুক্ষণ আগে বললাম না, অম্লধর্মী অক্সাইড প্রমাণ করা যায় কয়ভাবে? দুইভাবে। কয়ভাবে বলো? প্রথম ভাবে কি বলো? পানির সাথে বিক্রিয়া করে কি বলো? অ্যাসিড তৈরি করবে। আর দ্বিতীয় নাম্বার কিভাবে বলো? পানির সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করবে। লিখো এই দুইটা লিখলে হবে, এই দুইটা লিখলে হবে, দুইটা লিখলে হবে, দ্যাটস ইট, দুইটা লিখো। সালফার ট্রাইঅক্সাইড কি ধর্মী বলো? অম্লধর্মী প্রমাণ করো। সালফার ট্রাইঅক্সাইড অম্লধর্মী প্রমাণ করো বা ব্যাখ্যা করো। পরীক্ষাতে যে কোনো একটা লিখলে হয়, তারপর আমি দিচ্ছি, দেখ। নাইট্রাস অক্সাইড আর একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। তোমাদেরকে যে একটা বই দেওয়া হবে, ওইটাতে একাডেমিক, অ্যাডমিশন, মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সবগুলো প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে বইয়ের মধ্যে। তৃতীয় অধ্যায়ের বই। এটা আমরা ওই মানে প্রুফ কাটতেছি আর কি, মানে কোথাও ভুল টুল হচ্ছে কিনা দেখার জন্য। দেখে ফ্রেশে ছাপাই তোমাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দেবো। এসেন্স না, এসেন্সটা হচ্ছে মেডিকেলের জন্য শুধু। এসেন্সটা হচ্ছে মানে এমসিকিউ কম পড়তে চাইলে এসেন্স বই থেকে পড়বি মেডিকেলের জন্য। কার জন্য বল? মেডিকেলের জন্য। আর যেটা এখন আমরা করতেছি তৃতীয় অধ্যায়ের জন্য, যে বইটা অনেকে পাইছস, যারা পাইছস তাদেরকে আলাদা করে দেবো, দ্যাটস ইট। আর যারা পাস নাই তারা নতুন বই পাবি, দ্যাটস ইট। নতুন বইতে একদম সবকিছু দেওয়া থাকবে। যারা পাইছস সমস্যা নেই, যেগুলো এক্সট্রা যোগ করছি সেগুলো তোদেরকে দেবো আলাদা করে। যারা পাইছস তাদেরকে যোগ করে মানে আলাদা করে ওগুলো তোদেরকে দেবো আলাদা করে। স্যার এবার লিখছস? মাধ্যম আমার এখানে লেখা আছে না, কার্ডের মধ্যে দিক চিহ্ন দেওয়া আছে না? স্যার এইদিকে দেখা, এই স্যার এবার এইদিকে আসো, স্যার এবার আসো একদম সোজা। দেখো কোন একটা লবণ অম্লধর্মী না ক্ষারধর্মী জলীয় দ্রবণ, সেটা ব্যবহার করা বুঝে কিভাবে? দেখ ওই লবণটা পানির সাথে যখন বিক্রিয়া করে তখন অ্যাসিড এবং ক্ষার তৈরি করে। যদি ওই অ্যাসিডটা সবল হয় তাহলে হচ্ছে অম্লীয়, আর যদি ওই ক্ষারটা সবল হয় তাহলে কি হবে? ক্ষারীয়। আর যদি দোনোটা যদি সমান তাহলে হবে কি বল? নিরপেক্ষ। তাহলে সবাই একটু লেখ, কপার সালফেটের জলীয় দ্রবণ অম্লধর্মী কেন? সবাই লেখ, কপার সালফেটের জলীয় দ্রবণ অম্লধর্মী কেন? সবাই লেখ না, কপার সালফেটের জলীয় দ্রবণ অম্লধর্মী কেন? কপার সালফেটের কি দ্রবণ বল? জলীয় দ্রবণ কি ধর্মী কেন বল? অম্লধর্মী কেন? দেখ অম্লধর্মী, কপার সালফেটের জলীয় দ্রবণ অম্লধর্মী কেন? এই দেখ কপার সালফেটের জলীয় দ্রবণ কি ধর্মী কেন বল? অম্লধর্মী। লেখ কপার সালফেটের জলীয় দ্রবণ অম্লধর্মী কেন? এই যে এটা দেখ, এদিকে দেখা, এই দেখ এদিকে দেখা, কপার সালফেটের জলীয় দ্রবণ কি ধর্মী কেন বল?
আমরা সবাই কপার সালফেটের জলীয় দ্রবণ অম্লধর্মী কেন? তাহলে কি বলছি বল, এটা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ক্ষার তৈরি করবে আর কি তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে। এখন বল দুটোর মধ্যে কে সবল? এই কারণে এটা অম্লধর্মী। বুঝছস কিনা এবার? আর যদি দুইটাই সমান হইতো তাহলে কি ধর্মী হইতো বল? নিরপেক্ষ হইতো। কথাটা বুঝে নিস। এক লিখলে হবে, একমুখী লিখবো, মুখী সমস্যা নেই। এই পৃথিবীতে কোনো বিক্রিয়াই একমুখী না, সব বিক্রিয়া উপমুখী, কিন্তু আমরা একমুখী রূপান্তর করি। দ্যাটস ইট। জি স্যার বলো। দুর্বল ক্ষার কোনগুলো হয়? গ্রুপ 1 এবং গ্রুপ 2 এগুলো শক্তিশালী, আর বাকিগুলো সাধারণত দুর্বল হয়। ধাতুর অক্সাইড কি বলছি বল তো? স্যার কপার হাইড্রোক্সাইড দুর্বল, কমন জিনিস, পারার কথা। আচ্ছা এই স্যার, এই অক্সাইডের অনেকগুলো প্রকারভেদ আছে, আমরা 4টে অক্সাইডের প্রকারভেদ জানছি, বল কি কি বলতো? উভধর্মীর ইংলিশ কি বলতো জানোস? এম্পোতেরিক। পরীক্ষাতে এম্পোতেরিক আছে, নিচের কোনটি এম্পোতেরিক? আল্লাহ জাহিসে তো পড়াই নাই। এই বল এম্পোতেরিক একটু লিখে রাখ। এই অ্যালুমিনিয়াম অক্সাইড কি লিখছিলি যে আগে দিয়ে? এই অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী লিখছিলি না? এখান দিয়ে একটু কষ্ট করে লিখবি এম্পোতেরিক। কি লিখবি বল? এম্পোতেরিক। বাংলাতেও থাকে এম্পোতেরিক, সরিয় জফলা আকার ময়ফোকার এম্পোতেরিক। না পরীক্ষাতে আসে না, পরীক্ষাতে তোকে একটু নিচের কোনটি এম্পোতেরিক, তুই তো চিন্তা করবি যে ও মাই রে, জাহিজ তো এগুলো জীবনও পড়ে নাই। এই এগুলো মনে আসমান থেকে বললো। তাহলে এম্পোতেরিক মানে হচ্ছে উভধর্মী। কি ধর্মী বল? মনে আছিস সাইজ। আবার পরীক্ষাতে এম্পোতেরিক দিয়ে বলে দেখ, অক্সাইডের অনেকগুলো ধর্ম, একটা দিয়ে উভধর্মী, তারপরে কি অম্লীয়, তারপরে কি বল ক্ষারীয়, তারপর কি পাইছস বল নিরপেক্ষ। কয়টা পাইছস বল? এছাড়াও আরো অক্সাইড আছে, যেমন মনে কর সুপার অক্সাইড, যেমন মনে কর এই পলি অক্সাইড। পলি অক্সাইড বুঝছস? মানে একাধিক অক্সাইড। দেখ আমি তো পলি অক্সাইড তোকে একটু দেখাই, দাঁড়া ওয়েট ওয়েট দাঁড়া ওয়েট ওয়েট, ইটস মাই টার্ন। দেখে দেখি দাও, এই এই সবাই দেখি পারস কিনে দেখি। পলি অক্সাইড কি অক্সাইড বল? দেখ Fe3O4, এটা যৌগটার নাম কি বল? ফেরাসোফেরিক অক্সাইড। কি অক্সাইড বল? ফেরাসো, মানে ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইড। এটা যদি নিচে অনেকে সাইড বলবে না, সাইন না। দেখ এটা হচ্ছে ফেরাস অক্সাইড, দেখ ফেরাস অক্সাইড এবং দেখ এই Fe2O3, এই দুইটার মিশ্রণটাই হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড। এটাকে যুগ্ম অক্সাইড বলে। এখানে আয়রন যোজনী দুইটা, একটা +2 আর একটা কি বল +3, একসাথে বলা যাবে না। হ্যাঁ বুঝি নাই কি খুশি ভাই নাক ফাড়াই দিব তোর। এটা একটা অক্সাইড, এটা একটা অক্সাইড, দুইটার যোগ কেন করবি? আলাদা আলাদা হিসাব হবে। যুগ্ম অক্সাইড বলে। কি বলে বল? যুগ্ম অক্সাইড মানে বুঝছ তো, মানে একাধিক যৌগ গঠিত হয়ে যুগ্ম অক্সাইড। লেখ সবাই, যুগ্ম অক্সাইড, যুগ্ম অক্সাইড, যুগ্ম অক্সাইড, অক্সাইড যুগ্ম অক্সাইড। এই ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইড দুইটা মিলে কি হয়েছে বল? ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইড দুইটা মিলে কি হয়েছে বল? ফেরাসোফেরিক অক্সাইড। আর বল ফেরাস অক্সাইড এবং কি ফেরিক অক্সাইড দুইটা মিলে কি হয়েছে বল? ফেরাসোফেরিক। খেতে শিখছে, ডাক মানে কি বল? হাঁস, বাচ্চা আর কি। তো মা বলে যে না দিস ইজ ডাক, এখন তার দাদা বলে যে এটা হাঁস, এখন পরে হেতে আরেকজনে বলে দিস ইজ ডাঁস ডাঁস ডাঁস, মানে আর ডাকের ডকারটা হাঁসের কি বল? দৈন্তাস্য, দুইটা মিলে কি হয়েছে বল? ডাঁস। এখন দেখ ফেরাস আর একটা ফেরিক, দুটো মিলে ফেরাসো ফেরিক অক্সাইড। বুঝছো তো এবার? মানে দুইটা মিলে মিশ্রিত হয়েছে। যে ছেলে মেয়ের কাছেও তাকে কি বলে? ছেমে ছেমে। আর যে মেয়ের ছেলের কাছেও তাকে কি বলে? মেলে 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 মেলে। মেয়ের ময়কার মেয়ে, ছেলের লয়কার লে। বুঝছ নাই? এই খাচ্ছ আছে তো দেখ উভধর্মী। দেখ এদিকে দেখ, এই স্যার দাঁড়া, অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণ এগুলো পারবি তো? অম্লধর্মী এগুলো বই থেকে দেখে নিলে হবে। দেখ এদিকে দেখ, এই সোডিয়াম অক্সাইডকে ক্ষারধর্মী কেন বলে পারবি তো? আর কোনো ঝামেলা নাই। দেখ সোডিয়াম ক্লোরাইড, এই এদিকে দাঁড়া। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই নিরপেক্ষ অক্সাইড কি কি আছে আর একটু দেখ। দেখ এদিকে দাঁড়া, অম্লধর্মী, ক্ষারধর্মী, উভধর্মী, নিরপেক্ষ। তারপর হচ্ছে পার অক্সাইড, পলি অক্সাইড, সুপার অক্সাইড, সাব অক্সাইড, যুগ্ম অক্সাইড, আর কত অক্সাইড চাস? সব আছে। এই জিঙ্ক অক্সাইডটা উভধর্মী, এটা বাসায় পড়বি। জিঙ্ক অক্সাইড উভধর্মী। জিঙ্ক অক্সাইড কি বল? এটা একটু সবাই একটু বাসায় লিখবি নাকি এখন লিখে ফেলবি?
আচ্ছা লিখবে দ্যাটস ইট। পারবি কিনা ইনশাআল্লাহ, পারবি কিনা? সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এই